ফিলিস্তিনকে একের পর এক স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো সহ বিভিন্ন দেশ। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে সতীর্থ রহমান, সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনার কাছে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরপরই কিন্তু বিশ্বজুড়ে আলোচনা এসেছে, তো এসব স্বীকৃতিতে কি আসলে ফিলিস্তিনিরা এই যুদ্ধ থেকে রেহাই পাবে কিনা আপনার কি মনে হয়? সবশেষ স্বীকৃতি দিয়েছে ফ্রান্স এবং সেদিন আরও 6টি রাষ্ট্র সব মিলে একসাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তার আগে যুক্তরাজ্য দিয়েছিল, কানাডা দিয়েছিল, অস্ট্রেলিয়া দিয়েছিল, পর্তুগালও দিয়েছিল। এই যে পশ্চিমা বিশ্বের নেতারা এই জাতিসংঘের একটি অধিবেশন, যে 80তম অধিবেশন, তার আগ মুহূর্তে গতকালকে প্যালেস্টাইন ইস্যুতে একটি বৈঠক করেছেন, তারপরে যে স্বীকৃতিগুলো দেয়া হলো, এই স্বীকৃতিটি আসলে খুব একটি বড় সমাধান নেয়নি। কারণ আপনি যখন একটি দেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন, তার মানে ওই পার্টিকুলার দেশটি আরেকটি দেশকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়। কিন্তু একটি রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্বভৌমত্ব। আজকে ফিলিস্তিনকে যদি পৃথিবীর সব রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় বা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তারা তো ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে না। সুতরাং এই স্বীকৃতিটি দেওয়ার কারণে ফিলিস্তিন তো অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারে, বা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে তো আমরা জানি জাতিসংঘের খুব সম্ভবত 156 থেকে 157টি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে। কিন্তু এটি স্বীকার করে নেয়ার পরেও আসলে ফিলিস্তিনিদের ওপর তাদের যে নির্যাতন চলছে বা তাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটি পরিবর্তন হচ্ছে না একটিমাত্র কারণে। কারণ সেখানে একটি দখলদার বাহিনী আছে, যে বাহিনীটি ওখানে ওই ভূমিটি দখল করবে বলে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে মদত দিচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু দেখেছি স্বাধীন রাষ্ট্র ইস্যুতে যুক্তরাষ্ট্র শেষ যখন ট্রাম্প যুক্তরাজ্যে সফর করেন, স্টারমারের সাথে তার যে সংবাদ সম্মেলন হয়, তিনি কিন্তু সেখানে দ্বিমত করেছেন যে ইউএসএ চায় না প্যালেস্টাইন একটা ফ্রি স্টেট হোক এরকম। সুতরাং এরকম একটি বড় রাষ্ট্র যখন ইসরায়েলকে লাইসেন্স দিয়ে রাখে যে ওই জায়গাটি অধিগ্রহণ করার, এবং বিশ্বের অন্য কোনো পরাশক্তি যারা একটি জোটগতভাবে হোক বা সংগঠনের মধ্য দিয়ে হোক যুক্তরাষ্ট্রকে দমাতে পারে না, রাদার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিয়ে, তাদের উপর অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়ে, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে হলেও ফিলিস্তিনের চলমান আগ্রাসনটি তো আসলে বন্ধ করা যায় না। সুতরাং রাষ্ট্রের স্বীকৃতি মিললে ফিলিস্তিনিরা স্বাধীন হবেন বা তাদের দুর্ভোগ কমবে, এটি আসলে এক ধরনের প্রোপাগান্ডাই বলা যেতে পারে। এর মাধ্যমে ফিলিস্তিনের দুঃখ নিরসন হবে না। কিন্তু আজকে যদি এটি হয়, পশ্চিমা যে দেশগুলো এইভাবে সরব হয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, তারা যদি একসাথে যুক্তরাষ্ট্রকে চাপ দেয় বা একটা বিশ্বের অন্যান্য দেশগুলো যদি এই আগ্রাসন বন্ধে বা দ্বিরাষ্ট্র তত্ত্ব হতে পারে, সেটি যে টু স্টেট সলিউশন হতে পারে, বা ফিলিস্তিন পুনর্গঠনের জন্য অন্য কোনো সমঝোতা তত্ত্ব আসতে পারে কিনা, সেরকম একটি জায়গা থেকে যদি আলোচনা করা যায়, সংঘাতটি যদি বন্ধের পথে এগোয়, অর্থাৎ কোনো না কোনোভাবে যদি যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতিটি বড়ভাবে কার্যকর করা, ফিলিস্তিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করা, এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আলোচনা হয়, সেটি নিশ্চিত করা যায়, তাহলেই আসলে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমবে। নাহলে আমরা যতদূর জানি এই স্বাধীন স্বীকৃতি দেওয়ার পরও আজকেও ফিলিস্তিনের 70 জনের বেশি মানুষ মারা গিয়েছে। সুতরাং সমাধানটি তো আসছে না। আচ্ছা, তো এরপরে আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে একের পর এক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তো এর মাধ্যমে যেটি এর আগে আমরা বললাম যে যুদ্ধ থেকে আসলে রেহাই পাবে কিনা, কিন্তু এখানে আসলে গাজাবাসীকে বাঁচাতে এই পরবর্তী আসলে পদক্ষেপটা কি হতে পারে, আর এতে নেতৃত্বই বা দিবে কে, আপনার কি মনে হয়? আমরা দেখছিলাম যে এই জায়গায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল, কিন্তু কাতারে যখন ইসরায়েল হামলা করে, তারপর কাতার এই জায়গাটা থেকে সরে আসে। এবং গতকালকে ইউএনএ যে সম্মেলনটি হয়েছে, যে আলোচনাটি হয়েছে ফিলিস্তিনকে নিয়ে, সেটির নেতৃত্ব দিয়েছে সৌদি আরব এবং ফ্রান্স। কাজেই মধ্যস্থতাকারীর জায়গায় আমরা যে তুরস্ক, মিশর, কাতার, এই 3টি দেশকে দেখছিলাম বা এই জায়গায় ছিল, সেটি কি আসলে বদলায় কিনা, সেটি একটু সময়ের অপেক্ষা। মধ্যস্থতা যারাই করুক, সমাধান সূত্রটি নিয়ে আসা আলোচনা যে কিভাবে আসলে সংঘাতটি নিরসনের পথে যেতে পারে। এখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পও কিন্তু অনেকবার বলেছেন যে তিনি চান ফিলিস্তিনিদের, গাজাবাসীদের অন্য একটি জায়গায় সরিয়ে নিয়ে, মিশরে সরিয়ে নিয়ে বা অন্য কোনো মরুভূমিতে সরিয়ে নিয়ে গাজা পুনর্গঠন করা হবে। তিনি বলছেন এই সমাধানের কথা। ইসরায়েল যে সমাধানটি চায় সেটি হচ্ছে গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর, ইসরায়েলি সেনাবাহিনীর, কিন্তু গভর্নিং যে বডি সেটি আসলে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়া হবে। সেটি এক ধরনের ভাওতাবাজি। কারণ আপনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্য একটি দেশের সৈন্যদের সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিলেন, আপনি সীমান্ত ইসরায়েলের কাছে দিলেন, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শাসনটি আসলে করবে কই? সার্বভৌমত্ব থাকে কোথায়? সেখানে যাদের সাথে সংঘাতটি হামাসের দাবি হচ্ছে তারা সমস্ত জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত, কিন্তু সবার আগে যেটি করতে হবে, দখলকৃত
দখলকৃত ফিলিস্তিন থেকে ইসরায়েলকে তার সৈন্য প্রত্যাহার করতে হবে। এই যে সৈন্য প্রত্যাহার করা হবে কি হবে না, এই জায়গায় আসলে দুই মানে যে সংঘাতটি চলছে সেখানে যে সলিউশনের কথা বলা হচ্ছে, যে সমাধান সূত্রের কথা বলা হচ্ছে, সেটি দাঁড়িয়ে আছে। এই জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কোনো চাপ দিয়ে হোক, কূটনৈতিকভাবে হোক, এই জায়গায় একটি সমাধান সূত্রে আসতে পারেন যে কোনোভাবে ফিলিস্তিন থেকে যদি ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা যায়, একটি পিস কিপিং ফোর্স থাকতে পারে, কোনো একটি অবজারভেটরি টিম থাকতে পারে যারা ওই সময় এটি নিয়ন্ত্রণ করবে যে ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে কিনা, এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন পুনর্গঠন করে যারা জীবিত প্রায় ফিলিস্তিনিরা আছেন, যারা নানান রকম সমস্যায় ভুগছেন, তাদেরকে স্থানান্তরিত না করে ওখানকারই কিছু নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত করে তাদেরকে অস্থায়ী শরণার্থী শিবির হোক বা এরকম একটি শেল্টারিং সেন্টারে রেখে গাজাকে যদি পুনর্গঠন করা যায়, তারপরে হয়তো এই সমাধানগুলো আসতে পারে। বা তারা যদি হামাসকে কোনোভাবে এই যে 7 অক্টোবরের হামলা, তারপরে ইসরায়েলের পাল্টা অভিযান, হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনগুলো কী সিদ্ধান্ত নেবে সেটিও আসলে আলোচনার মাধ্যমে আসতে পারে। কিন্তু সমাধান সূত্র আসলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ঘোষণা করা না, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা না। সমাধান সূত্র এই জায়গায় যাওয়া, এই যে ফিলিস্তিনটি অধিগ্রহণ করে রেখেছে ইসরায়েলি সেনারা, সেই জায়গায় বিশ্ব নেতারা কোন জিনিসটি চান, কোনটিকে চাপ দিচ্ছেন। কারণ যে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলা হচ্ছে, সার্বভৌমত্ব ছাড়া আসলে একটি রাষ্ট্রের এক্সিস্টেন্স এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। ম্যানি সতীর্থ, এই যে ফিলিস্তিনি রাষ্ট্র মানে ফিলিস্তিনকে রাষ্ট্র হতে দেওয়া হবে না বলে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। তো সেক্ষেত্রে বিশ্ব নেতারা আসলে ইসরায়েলের এই সিদ্ধান্তকে কিভাবে মোকাবেলা করবে আপনি কি মনে করছেন? এই জায়গায় আসলে নেতানিয়াহুর যুদ্ধটি আসলে ইরানের 3 অক্ষ শক্তির সাথে, অর্থাৎ নেতানিয়াহুর যুদ্ধটি মধ্যপ্রাচ্যে একটা ইসরায়েলি ব্লক তৈরি করার, যে মধ্যপ্রাচ্যে এমন কয়েকটি দেশ থাকবে যারা আসলে ইসরায়েলের পারপাস সার্ভ করবে, বাকি দেশগুলো হয়তো রাশিয়ার পারপাস সার্ভ করতে পারে। বড় একটি যুদ্ধ সেখানে সামনে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের। নেতানিয়াহু কখনোই এটিতে রাজি হবেন না যে তিনি গাজাকে অধিগ্রহণ মানে গাজাকে ছেড়ে দিয়ে চলে আসবেন, তিনি সৈন্য প্রত্যাহার করবেন। কারণ এটি তো তার আসলে টিকে থাকা, রাজনৈতিকভাবে তার দেশে টিকে থাকার একটি লড়াই। তিনি তো আসলে নিজ দেশে দুর্নীতির মামলায় ফেঁসে আছেন, সেই মামলার শুনানি পেছাচ্ছে বারবার, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা আছে। সুতরাং যুদ্ধটি যিনি শুরু করেছিলেন, তিনি যদি তার এক্সিস্টেন্সের জন্য যদি যুদ্ধটি কন্টিনিউ করতে হয়, তাহলে তার পক্ষ থেকে যুদ্ধের কোনো সলিউশন আসার সম্ভাবনা নেই। সলিউশনটি সেখান থেকে আসতে পারে। ইসরায়েল আজকে ফিলিস্তিনের উপর যে আগ্রাসনটি চালাচ্ছে, সেটি তো আসলে আমেরিকার সবুজ সংকেতের কারণে, যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলেই চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যদি এটি না চাইতো, যুক্তরাষ্ট্র যদি এখানে সমঝোতা করতে চাইতো, সেখানে ইসরায়েল খুব একটা বাড়াবাড়ি করতো না। আপনি যদি খেয়াল করেন, ইরানের পরমাণু স্থাপনায় যখন হামলা হয়, সেই হামলার পরে যখন আলাদা আলাদাভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, ইরান পাল্টা হামলা করে, একটা পর্যায়ে কিন্তু দুই পক্ষই হামলা থামিয়ে দিয়েছিল। ইরানও মনে করেছিল তারা যুদ্ধটি করবে না, ইসরায়েলও থেমে গিয়েছিল। এই যে মধ্যস্থতাটি হয়েছিল, কারণ এখানে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট ছিল, তারা এটিকে প্রেশারাইজ করেছিল। সেই একইভাবে আজকে ফিলিস্তিনে যদি স্বাধীন রাষ্ট্র বানানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই প্রেশারাইজ না করে, তাহলে নেতানিয়াহু তার জায়গা থেকে কখনোই সরে আসবেন না। আর আপনি আন্তর্জাতিক যে সমাধানের কথা বলছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো যতই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বা রাষ্ট্রের স্বীকৃতি দিক না কেন, এই যে হামাসের মতো সংগঠন বা হিজবুল্লাহর মতো সংগঠন, ইয়েমেনের হুতির মতো সংগঠন, ওয়েস্ট ওয়ার্ল্ডে পশ্চিমা বিশ্বরা এই সংগঠনগুলোকে কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবেই আখ্যা দেয়। আজকে হামাস গাজাবাসীর জন্য তো স্বাধীনতাকামী সংগঠন, কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে তারা তো একটি সন্ত্রাসী সংগঠন। কিছুদিন আগে ট্রাম্প এই মন্তব্য করেছেন যে ইসরায়েল গণহত্যা করছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন, কিন্তু 7 অক্টোবর হামাস যে হামলা করেছে সেটি নাকি গণহত্যা ছিল। এই যে ট্রাম্প যখন এমন একটা কিছু দাবি করেন, তিনি যখন হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন বলেন, তখন তো এই যুদ্ধটি আসলে ওই আফগানিস্তানে যখন বা ইরাকে যখন ইনভেড করার মতো ব্যাপার ছিল, যে একটি সন্ত্রাসী সংগঠনের মদতপুষ্ট দেশকে স্বাধীন করার যুদ্ধ যেটি আমেরিকা করতে চেয়েছিল, ইসরায়েল তো ওই ব্যানারে ওই মোড়কে আরেকটি সেরকম যুদ্ধই করছে। তারা তো পশ্চিমাদের সামনে এটি প্রতিপন্ন করছে যে হামাস একটি সন্ত্রাসী সংগঠন। এই তকমা থেকে যদি আসলে আন্তর্জাতিক মহল বেরিয়ে না আসে, তারা যদি এই যুদ্ধটিকে ফিলিস্তিনের সাধারণ মানুষের বিপক্ষে আমেরিকা বা ইসরায়েলের যৌথ যে আগ্রাসন সেটি হিসেবে এন্টাইটেল না করে, তারা যদি ওইভাবে রিকগনাইজ না করে, তাহলে এই যুদ্ধটি আসলে আরও দিনের পর দিন চলতে থাকবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমাদের যে ওই এক ধরনের নির্মূল অভিযান, সেটির তকমা দিয়ে তো এই যুদ্ধটি করা হচ্ছে আসলে। তো সতীর্থ, এইখানে আসলে সমাধানের কথা বলছে যে দ্বিরাষ্ট্র সমাধান আসতে যাচ্ছে আসলে পশ্চিমা যে নেতারা আছেন। যদি এটি বাস্তবায়ন হয়েই যায়, তাহলে কি ফিলিস্তিনিরা আসলে কোনোভাবে লাভবান হবে? আসলে ফিলিস্তিনিরা তো দীর্ঘদিন ধরে এই স্বাধীন রাষ্ট্র নিয়ে তাদের এই সংঘাতটি চলছে, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন স্বাধীনতার জন্য। এইবার তাদের কাছে স্বাধীনতাটাই মূল আসলে, যে আমরা চাই আমরা দেশ হিসেবে স্বাধীন হই। এক্ষেত্রে যেটি আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হামাস অক্টোবরে হামলার পর ইসরায়েল যখন পাল্টা অধিগ্রহণ শুরু করে গাজায়, তখন গাজাবাসীদের মধ্যে যুদ্ধ নিয়ে একটি অনীহা তৈরি হয়েছে। তারা আসলে যুদ্ধটি চায় না, কিন্তু তার সাথে সাথে তারা অন্য একটি
দেশের সেনাবাহিনী তাদের দেশ নিয়ন্ত্রণ করছে, তাদের সীমান্ত পর্যবেক্ষণ করছে, তাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে, এটি তারা মেনে নিতে চায় না। সুতরাং যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের সমস্ত নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া যায় এবং সেই কর্তৃপক্ষ হামাসের যারা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল তার থেকে বেসামরিক যারা বেসামরিক মানুষ তাদের সাথে দূরত্ব তৈরি করা, তাদের নাগরিক অধিকারগুলো নিশ্চিত করা এবং তারা পাল্টা কোনো আক্রমণের হামলার মুখে পড়বে না, এটি যদি নিশ্চিত করার মতো একটি জায়গায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো ফিলিস্তিনিরা স্বাধীন ভূখণ্ড হিসেবে এই স্বীকৃতিটি পেয়াকে উদযাপনই করবেন। যদি সেটি না করা হয়, কালকে ফিলিস্তিন স্বাধীন হলে পরশুদিন যে ইসরায়েলের মতো আরেকটি দেশ ফিলিস্তিনে আক্রমণ করবে না, এই নিশ্চয়তা কেউ দিচ্ছে না। সুতরাং সম্ভবত তারা সবার আগে এটিই চায় যে তারা ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বাধীন হোক এবং পশ্চিমা বিশ্ব হোক বা অন্যান্য যারা মুসলিম বিশ্বে যারা তাদের ভাতৃপ্রতিম দেশগুলো, তারা অন্তত একটি জোটের মাধ্যমে এটি নিশ্চিত করুক যে ভবিষ্যতে অন্য কোনো শক্তি ফিলিস্তিনের ওপর এই আগ্রাসনটি চালাবে না, যেটি তাদের সার্বভৌমত্বকে নষ্ট করে। সার্বভৌমত্ব এনশিওর করে যদি দ্বিরাষ্ট্রনীতির সমাধান আসে, আমার ধারণা ফিলিস্তিনিরা সেটিকে গ্রহণ করবেন। অন্যথায় সেটি গ্রহণ করলে আসলে লাভ হবে না, পরদিন তাদের অন্য কেউ ইনভেস্ট করবে। আমি ধন্যবাদ সতীর্থ আপনাকে। একের পর এক পশ্চিমা রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, আর সে বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন সতীর্থ কর্মকার।